দিল্লিতে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পাওয়ান বড়ুইকে তলব করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা। এর আগে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে রাষ্ট্রীয় সফর বাতিল করে ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে কলম্বো হয়ে ঢাকায় ফিরেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সকাল 11:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে যোগ দিতে তিনি ঢাকা থেকে দিল্লি গিয়েছিলেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তবে সেখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানিয়েছেন, পুরো ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনক বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে এবং আজকে দিন শেষে আমরা এই বিষয়ে আপনাদেরকে জানাবো। সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে টেলিভিশন চ্যানেলগুলোর বার্তা প্রধানদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি। গণমাধ্যমের স্বাধীনতা, চাকুরির নিরাপত্তা ও শিল্পের সংকটের নানা দিক উঠে এসেছে এই বৈঠকে। এর আগে প্রধানমন্ত্রীর সাথে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকীকরণ বিষয়ক বৈঠকে অংশ নেন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন মাহবুব সৈকত। সচিবালয়ের নিজ কার্যালয়ে দেশের অনুমোদিত বিভিন্ন চ্যানেলের প্রধান নির্বাহী ও প্রধান বার্তা সম্পাদকের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে টেলিভিশন শিল্পের সংকট সমাধানে নানাবিধ বিষয় নিয়ে আলোচনার কথা জানান অংশ নেয়া গণমাধ্যমের প্রতিনিধিরা। তিনি বলেছেন যে ইতিবাচক যে কাজগুলো রয়েছে সেগুলো শুধু সরকারের স্বার্থে নয়, দলের স্বার্থে নয়, দেশের স্বার্থে গণমাধ্যম যাতে এই কাজগুলোকে সমর্থন করে, সহযোগিতা করে। একইভাবে মানুষের যে মূল্যবোধ, সামাজিক রাজনৈতিক মূল্যবোধ, সেই মূল্যবোধ সমুন্নত রাখার ক্ষেত্রে আমরা গণমাধ্যম হিসেবে যাতে তার পাশে থাকি। উনি আশা প্রকাশ করেছেন যে আমাদের যে টেকনিক্যাল ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলেছি, ওএস বোর্ড এবং বেতন কাঠামো, টেকনিক্যাল ইস্যু, ডিজিটালাইজেশন, এগুলো নিয়ে কাজ করছে তথ্য মন্ত্রণালয় এবং দ্রুত সমাধান হবে বলে উনি বিশ্বাস করেন। উনি একটা জিনিস শেষে বলেছেন যে আসুন আমরা সবাই দেশটার জন্য ভালো কিছু একটা করি। মানুষের আস্থা বাড়াতে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উপর সরকার প্রধান তারেক রহমান গুরুত্বারোপ করেছেন বলে জানান প্রেস সেক্রেটারি আবু আবদুল্লাহ মোহাম্মদ সালে। মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকে একটা কথা বলেছেন, শুধুমাত্র রাজনীতির কথা না বলে আমাদের অর্থনীতি রয়েছে, সমাজনীতি রয়েছে, আমাদের মানবিক মূল্যবোধগুলো রয়েছে, এই বোধগুলো জাগিয়ে তোলা দরকার। এর আগে প্রধানমন্ত্রীর সাথে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকীকরণ বিষয়ক বৈঠকে অংশ নেন সংশ্লিষ্টরা। বৈঠক শেষে যানজট নিরসনে প্রধানমন্ত্রী অস্থায়ী ডিপো তৈরির নির্দেশ দিয়েছেন বলে বৈঠক শেষে জানান ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসকগণ। একটা সিদ্ধান্ত হয়েছে যে মহাখালী আন্তজেলা বাস সার্ভিসগুলো যেখানে রাস্তার উপরে থাকে, হয়তোবা আগের চেয়ে কিছুটা কমেছে, বাট পুরোপুরি রাস্তার উপরে যাতে না থাকে সেটার জন্য অন্যত্র কোথাও একটা ব্যবস্থা করার জন্য একটা নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে আরেকটা যেটা এক্সটেনশন হয়েছে যে সায়দাবাদে এক্সটেনশন কাঁচপুরে আমরা একটা আন্তঃজেলা টার্মিনাল আমরা করতে যাচ্ছি। সমস্ত বাসগুলো আসবে সেগুলো যাতে কাঁচপুরে তারা ল্যান্ড করতে পারে, ওইখান থেকে যাতে সিটি সার্ভিসের মাধ্যমে আসতে পারে। আরেকটা আমাদের গুলিস্তানের এই টার্মিনালটাকেও সরানোর জন্য আমাদের ডিসিশন হয়েছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। 17 বছরে ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘায়িত করতে যারা ভূমিকা রেখেছে তাদের ক্ষমা করা যাবে না বলে মন্তব্য করেছেন সিনিয়র সম্পাদকরা। যাদের আত্মশুদ্ধি হবে তাদের ক্ষমার আওতায় আনলেও যারা জুলাই আন্দোলনকে সন্ত্রাসবাদের সাথে তুলনা করে হত্যাকে জায়েজ করেছিল তাদের শাস্তি চান তারা। তবে মতের ভিন্নতা থাকলেও সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার উপর জোর দিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীতে এডিটর্স কাউন্সিলের সেমিনারে এসব কথা বলেন বক্তারা। মাহবুব সৈকতের আরও একটি রিপোর্ট। বাকশালী শাসনে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে নবগঠিত এডিটর্স কাউন্সিল। আমরা এখন পরিপূর্ণ স্বাধীন নই, এটি সত্য, কিন্তু আমরা আগের চেয়ে অনেক স্বাধীনতা ভোগ করছি। আমরা পরিপূর্ণ স্বাধীনতা চাই। 17 বছর এদেশের মানুষকে
সত্য জানতে দেওয়া হয়নি। আমরা বাংলাদেশের খবর, আয়নাগরের খবর পেয়েছিলাম বিদেশি পত্রিকায়। এটা আমাদের আলোচনায় অংশ নিয়ে বিগত ১.৫ যুগে ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘায়িত করতে যে সকল গণমাধ্যম এবং গণমাধ্যম সম্পাদক এবং কর্মীরা ভূমিকা রেখেছেন তাদের শাস্তি চান আলোচকগণ। ১৬ বছরের পচা দুর্গন্ধময় ফ্যাসিবাদ 2.0 প্রতিষ্ঠা করা জার্নালিজমকেও ভুলি নাই। আমরা আশা করব যে ফ্যাসিবাদ কায়েমের আবার সেই অপচেষ্টায় নিয়োজিত হবেন না। এখনো যেসব মিডিয়া আছে তার অধিকাংশ মিডিয়ায় ওই ফ্যাসিবাদীদের টাকায় লগ্নি করা আছে এবং তাদের মিডিয়ায় আমাদেরকে চাকরি করতে হচ্ছে। রাজধানীতে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বিপদগামীদের আত্মশুদ্ধির পরামর্শ দেন। যারা ফ্যাসিবাদ কায়েমে সহযোগিতা করেছেন তারা যদি ঐক্যে আসতে চান, ঐক্যে আমাদের আপত্তি নাই, কিন্তু তাদের আত্মশুদ্ধি করে আসতে হবে। তাদের বুঝতে হবে যে তারা কি সর্বনাশ দেশের করেছিলেন। আর যারা হত্যাকাণ্ডের সাথে যুক্ত, যারা হত্যাকাণ্ডকে জায়েজ করেছেন, জুলাই বিপ্লবের আমাদের ছেলে মেয়েদের হত্যাকে যারা, গণহত্যাকে যারা জায়েজ করেছেন, তাদেরকে ঐক্যের মধ্যে নেয়ার কিন্তু কোনো সুযোগ নাই। সাংবাদিকদের জন্য স্বাধীন কমিশন গঠনের প্রচেষ্টার কথা জানিয়ে ভিন্ন মতের প্রতি সরকারের সহনশীলতার কথাও জানান তথ্যমন্ত্রী। এই পেশা রাজনৈতিক দায়িত্বের মতোই তেমন একটি পেশা যা প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত থাকবে মতাদর্শের সঙ্গে, কিন্তু একই সঙ্গে দেশ এবং মানবতার সমৃদ্ধির লক্ষ্যে একটা ঐক্যবদ্ধতা চর্চা করবে। স্বাধীন গণমাধ্যম বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান জহিরুদ্দিন স্বপন। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজির আহমেদকে সর্বোচ্চ কঠোর বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তাকে দেশে ফিরিয়ে আনতে অন্তত 10টি মামলার অভিযোগের নথি সহ সরকারের কাছে আবেদন পাঠিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে রামপুরা কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করা সহ 2 জনকে হত্যা মামলার রায়ের জন্য আগামী 28 জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল 1। SM আরিফের রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি দুবাইয়ে আটক হন সাবেক আইজিপি বেনজির আহমেদ। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা বিচারাধীন সহ অন্তত 10টি মামলা তদন্তাধীন রয়েছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, ইতিমধ্যে বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে আবেদন জানিয়েছে ট্রাইব্যুনাল। তিনি যখন র্যাবের প্রধান ছিলেন তখন গুমের সাথে যেগুলো অলরেডি চলমান আছে তার মধ্যে বিচার চলছে। তিনি শাপলা চত্বরের মামলায় অন্যতম কুশীলব ছিলেন আসামি। তার বিরুদ্ধে আমাদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। তার বিরুদ্ধে চট্টগ্রামের একরাম কমিশনার যে হত্যাকাণ্ড, তার সাথে তার সরাসরি সম্পৃক্ততা ছিল, সেখানেও তিনি আছেন। এবং আরও বললাম যে আরও অন্তত 7 থেকে 10টি মামলার তদন্ত চলমান আছে, যেগুলোতে প্রত্যেকটার মধ্যে তার সরাসরি সম্পৃক্ততা। তাকে যদি বাংলাদেশে আনা হয়, আমাদের এই ট্রাইব্যুনালেও তাকে আনা হবে। যেগুলোতে বিচার চলছে সেখানে হাজির করা হবে, যেগুলো তদন্তাধীন আছে সেগুলো তো তাকে রিমান্ডে নেওয়া হবে। তার বিচারের ব্যাপারে আমাদের ট্রাইব্যুনাল সর্বোচ্চ কঠোর হস্তে এই বিচারটি সম্পন্ন করা হবে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করা সহ 2 জনকে হত্যা মামলার রায় 28 জুন ঘোষণা করবেন ট্রাইব্যুনাল 1। যদিও এই বাহিনীর সকলে না, কয়েকজন আসলে এত উন্মাদ ছিল, তারাও মানুষ খুন করে মনে হয় আনন্দ পেতেন। তো সেই কথাগুলো আমরা বলেছি। আমরা বিশ্বাস করি যে আমাদের আর্গুমেন্ট ট্রাইব্যুনাল গ্রহণ করেছে এবং আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করেছি তার। একই ট্রাইব্যুনালে মোহাম্মদপুরে 9 জনকে হত্যা মামলায় নানক তাপস সহ 28 আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য শেষ হয়েছে। সাক্ষ্য গ্রহণ শুরু হবে 24 জুন। SM আরিফ, মাইটিভি, ঢাকা। ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করা এবং পরে তা সমৃদ্ধশালী করাই এত বাজেটের বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, আর্থিক সংকটের কারণে স্বল্প আয়ের মানুষের জীবনে যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে এবং তারা যেন ধীরে ধীরে স্বাবলম্বী হতে পারে, সেই লক্ষ্যেই ফ্যামিলি কার্ড কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই কার্যক্রমকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
প্রথম দিকে ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করতে হবে, স্থিতিশীল হওয়ার পরে তারপরে একবারে স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব, অর্থনীতি ঘুরে দাঁড়াবে। এই অর্থনীতির সুফল প্রত্যেকটি বাংলাদেশের মানুষের কাছে যাতে যায়, এই বাজেটে সেটা পরিষ্কারভাবে বলা হয়েছে। এর আগে কোনো বাজেটে এইভাবে পরিষ্কার করে বলা হয়েছে আমরা অন্তত জানি না। কৃষক পাট পাবে, তারপরে ইউনিভার্সাল হেলথ কেয়ারের সুযোগ পাবে, বয়স্ক ভাতার সুযোগ পাবে, অনেকগুলো। আমরা এই দেশটাকে একটা কর্মক্ষম দক্ষ জাতি হিসেবে গড়ে তুলতে চাচ্ছি। সরকার দেবে, আমি বসে বসে খাবো, দিতে হবে যেখানে প্রয়োজন, দিচ্ছি আমরা, ফ্যামিলি কার্ড সব দিচ্ছি। কিন্তু সবাইকে দক্ষতা অর্জন করতে হবে, সবাইকে পরিশ্রমের মাধ্যমে তার টাকা আর্ন করতে হবে। এটা হচ্ছে ইকোনমিতে একটা দেশকে সামনে যাওয়ার, এগিয়ে যাওয়ার মূল কথা। করমুক্ত আয়সীমা বাড়ানো হলেও সাধারণ মানুষের চাপ কমবে না বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো এবং নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীর মহাখালীতে নাগরিক প্ল্যাটফর্মের বাজেটের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। এ সময় প্রস্তাবিত বাজেটকে দুর্বল আর্থিক কাঠামোর বলে মন্তব্য করেন তিনি। শবনম অবনী রিপোর্টে বিস্তারিত। পর্যন্ত আছেন আসন্ন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানোর ঘোষণা এসেছে। তবে এ উদ্যোগ সাধারণ মানুষের বাস্তব অর্থনৈতিক চাপ কমাতে কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন তুলেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানীর মহাখালীতে আয়োজিত বাজেট প্রতিক্রিয়া অনুষ্ঠানে সিপিডির সম্মানীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, করমুক্ত আয়সীমা বৃদ্ধি ইতিবাচক পদক্ষেপ হলেও উচ্চ মূল্যস্ফীতির বাস্তবতায় এর প্রভাব সীমিত থাকতে পারে। মেয়েদেরকে শিক্ষায় আনবো বা ছেলেদেরকে আনবো বা শিক্ষার হার বাড়াবো, এখানে ওয়াশ ফ্যাসিলিটিস জঘন্য অবস্থার মধ্যে আছে। পুরনো যেই কাঠামোর ভিতরে বাজেট বাস্তবায়ন হতো না, সেই অপেশাদারির জায়গাতেই আমরা থেকে যাচ্ছি কিনা, এইটা আমাদের একটা বড় কনসার্ন আছে। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় শুধু বাজেট ঘোষণা নয়, বাস্তবায়ন ও তথ্যভিত্তিক মূল্যায়নেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন আলোচকরা। 3 মাস পর পর অর্থমন্ত্রীকে সংসদে বিবৃতি দিতে হবে এই মুহূর্তে অর্থনীতির পরিস্থিতি এবং বাজেট বাস্তবায়নের উপরে। এই প্রচলনে ফিরে আসতে হবে। পাশাপাশি প্রতি 3 মাস অন্তর বাজেট বাস্তবায়নের অগ্রগতি সংসদে উপস্থাপনের পরামর্শ দেয়া হয়। একই সঙ্গে বিশ্বাসযোগ্য রিয়েল টাইম তথ্য ও উপাত্ত জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানানো হয়। পিছিয়ে থাকা মানুষের পক্ষে যে সমস্ত পদক্ষেপের কথা ঘোষণা করেছে সেগুলো আমরা মূল্যায়নের ভিতরে নিয়ে আসব। সেহেতু আমরা যেটা বলতে চাচ্ছি, আগে বাজেটের পরে সবাই ঘরে ফিরে যেত, আমরা এবার ঘরে ফিরে যাব না। এবার আমরা সকলে মিলে যেটুকু পাওয়ার সেটুকু আদায় করে নেওয়ার চেষ্টা করব। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ জনস্বার্থে এই আবেদনটি করেন। বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রিট আবেদনে লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পাশাপাশি 1982 সালের মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স আইনটিকেও চ্যালেঞ্জ করা হয়েছে। আইনজীবী ইউনুস আলী আকন্দের দাবি, এই আইনের উপর ভিত্তি করেই সরকার হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে। বাংলাদেশ ভারত সীমান্তে অবৈধ পশ্চিম সীমান্ত হত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে 11 দলের রাজনৈতিক জোট। দ্রুত কূটনৈতিক উদ্যোগ ও সীমান্তে নাগরিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান নেতারা। বলেন, আধিপত্যবাদের কাছে আবারও নতজানু হয়ে পড়ছে সরকার। সাদিয়া হক মৌয়ের রিপোর্ট। রাজধানীর শাহবাগে বাংলাদেশ ভারত সীমান্তে অবৈধ পুশ-ইন, সীমান্ত হত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে 11 দলীয় জোট।
বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে জোটভুক্ত নেতারা সীমান্তে হত্যা ও নির্যাতনের ঘটনাগুলো বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজের ভূমিকা ভুলে ভারতের মুখ্যমন্ত্রীর মতো বক্তব্য দিয়ে ভারতের সীমান্ত হত্যাকে হালাল করে দিয়েছে। সমাবেশে সরকারকে কূটনৈতিকভাবে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে সীমান্তবর্তী জনগোষ্ঠীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের দাবি জানান বক্তারা। এতই যদি ভারত প্রীতি আপনাদের মনে লালন করেন, ওই পারে গিয়ে অন্তত মুখ্যমন্ত্রী হতে পারেন কিনা চেষ্টা করে দেখুন। বাংলাদেশের মানচিত্র দায়িত্ব পালন আপনাদের শোভা পায় না। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, আধিপত্যের বাদের কাছে আবারও নতজানু হয়ে পড়েছে সরকার। আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের বীর বিজিবির সৈনিকেরা সীমান্তে যে সাহসিকতার পরিচয় দিচ্ছেন, সীমান্তবর্তী প্রায় 32টি জেলার বীর জনগণ এই পুশিনকে তারা প্রতিরোধ করতে শুরু করেছেন। এ সময় ওসমান হাদির খুনিকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানান মিয়া গোলাম পরোয়ার। শহীদ ওসমান হাদির খুনি ফয়সালকে আপনি প্রশ্রয় দিয়েছেন। আমরা শহীদ ওসমান হাদির এই চত্বর থেকে ওসমান হাদির খুনিদের বিচার চাই। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে পর্দা ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন করে ঢাকা মহানগর উত্তর জামায়াতে বাংলাদেশ ছাত্রী সংস্থা বিভাগ। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, আদ্দিন হাসপাতাল বন্ধ করে দেওয়া হলেও আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ বন্ধ করা হয়নি। ঢাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আদ্দিন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অন্য হাসপাতালে প্র্যাকটিস করতে পারবে, তাদের আরও হাসপাতাল আছে, সেখানে নিতে পারে। অমানবিক সেবার কারণে সরকার কঠিন সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আলোচনার সভায় যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার দ্রুত ব্যবস্থা না নিলে দেশে হামের প্রাদুর্ভাব ও মৃত্যুর সংখ্যা আরও বৃদ্ধি পেত। এখনো হামে আক্রান্ত হচ্ছে, কারণ এটা একবারে একদিনে শেষ হবে না, এটা স্ট্যাটিক। বাট একটা জিনিস খেয়াল করবেন, ইট ইজ নট ক্রসিং 1100। পরশুদিন 700-তে এসেছে, আবার কালকে 1000-এ উঠেছে। অনেক সময় জ্বর হইলে এটাকেও কাউন্টে নিয়ে আসে যে এটা হাম। মৃত্যু যেভাবে শুরু হয়েছিল, যদি টিকাদান কর্মসূচিতে আমরা সফল না হতাম, আমাদের ডাক্তার নার্সরা যদি এইভাবে সেবা না দিতেন, আমরা যদি ভেন্টিলেটর, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিপেপ, হাই ফ্লো নজল ক্যানেল এগুলি যদি আমরা সরবরাহ না করতে পারতাম, আল্লাহ মাফ করুন, তাহলে অনেক খারাপ অবস্থা হয়ে যেত। মেডিকেল কলেজ ইজ এ সেপারেট এন্টিটি। আমরা কলেজকে বন্ধ করিনি, হাসপাতাল বন্ধ করি। দে হ্যাভ আদার ইনস্টিটিউশনস, দে ক্যান টেক দ্য স্টুডেন্টস ইন দ্যাট পার্ট। অন্য হাসপাতাল তারা নিয়ে ট্রেনিং দেওয়া হতে পারে। জাপানের টোকিওর নারিতা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট আগামী 27 জুলাইয়ের মধ্যে পুনরায় চালুর আশা করছে সরকার। জাপানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রয়োজনীয় নিরাপত্তা নিরীক্ষা ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে অতিরিক্ত সময় লাগায় পূর্ব ঘোষিত 30 জুনের সময়সীমা পিছিয়ে গেছে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিমানমন্ত্রী আফরোজা খানম। বিমানমন্ত্রী বলেন, প্রবাসীদের ভ্রমণকে আরও আরামদায়ক ও স্বস্তিদায়ক করতে সরকার কাজ করছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে সরাসরি ফ্লাইট চালুর চাহিদা বাড়ছে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতি যাত্রীদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। জাপান ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করা এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক, অর্থনৈতিক ও জনসম্পৃক্ত যোগাযোগ বৃদ্ধি করার লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ঢাকা নারিতা ঢাকা রুটে 30 জুনের মধ্যে পুনরায় ফ্লাইট পরিচালনার নির্দেশনা প্রদান করে। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিমান এই রুটে চালানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। 2026-27 অর্থ বছরের বাজেটে জমি, ফ্ল্যাট ও ভবন ক্রয় বিক্রয়ে বিনা প্রশ্নে স্বপ্রণোদিত বিনিয়োগ প্রদর্শনের সুযোগ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রিহাব। তবে নির্মাণ সামগ্রীর উপর অতিরিক্ত কর আরোপ এবং জমির মালিকদের প্রাপ্ত ফ্ল্যাটের উপর নতুন গেইন ট্যাক্স আরোপের তীব্র বিরোধিতা করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। সেরডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলনে রিহাব সভাপতি ডক্টর আলী আফজাল এই দাবি জানান। ডক্টর আলী আফজাল বলেন, বর্তমানে আবাসন খাত কঠিন সময় পার করছে। উচ্চ সুদ হার, দীর্ঘমেয়াদী গৃহ ঋণের সীমাবদ্ধতা, বিক্রয় সংকট, ব্যাংক ঋণের চাপ, নীতিগত অনিশ্চয়তা এবং বিনিয়োগকারীদের আস্থাহীনতা খাতটিকে চাপে ফেলেছে।
আমরা আশা করি যে এই ডাবল ট্যাক্সেশন সিস্টেমটা প্রত্যাহার করে নেবেন এবং আমি দৃঢ়ভাবে এখনও বিশ্বাস করি যে এটা আমরা প্রত্যাহার করে নেবেন। যদি না নেয় বাধ্য হয়ে আমরা যারা এই সেক্টরে আছি, আমাদের যারা মেম্বার আছে, আমাদের যারা কাস্টমার আছে, তারা তো বসে থাকবে না, তারা রাস্তায় নামবে।